আচ্ছা, আজ আমরা শুরু করব লাইফ সায়েন্সের অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টারের ডারউইনের মতবাদ বা ডারউইনবাদ। তো দেখো শুরু করছি। এবার এইখান থেকে যে যে কোশ্চেনগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেইগুলো আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট তোমাদের সেই কোশ্চেনগুলো আমি তোমাদের বলে দেবো। চার্লস ডারউইন ইংল্যান্ডের শ্রেষ্ঠবাড়ি নামক স্থানে জন্মগ্রহণ করেন। কে না? চার্লস ডারউইন। 1831 থেকে 1835 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি HMS বিগল নামক জাহাজে প্রকৃতিবিদ হিসেবে আটলান্টিক মহাসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন এবং পর্যাপ্ত নমুনা সংগ্রহ করেন। ডারউইন মূলত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ পরিভ্রমণ করেন। এই দ্বীপপুঞ্জেই ডারউইন প্রকৃতির বিবর্তনের জীবন্ত ল্যাবরেটরি পর্যবেক্ষণ করেন। তিনি বিশেষ করে লক্ষ্য করেন যে এই দ্বীপের ফিঞ্চ পাখি প্রধান ভূখণ্ডের ফিঞ্চ থেকে পৃথক এবং খুব ঘনিষ্ঠ প্রজাতির ফ্রিঞ্চের মধ্যেও ঠোঁটের গঠনের বিশেষ তারতম্য পরিলক্ষিত হয়। মানে বলছে এই দ্বীপপুঞ্জ এই গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে এক ধরনের ফিঞ্চ পাখি দেখা গেছে। ঠিক আছে, এই ফিঞ্চ পাখিগুলো কি না প্রধান ভূখণ্ডের যে ফিঞ্চ সেটার থেকে পৃথক মানে আলাদা, এবং খুব ঘনিষ্ঠ প্রজাতির ফ্রিঞ্চের মধ্যেও ঠোঁটের গঠনের বিশেষ তারতম্য পরিলক্ষিত হয়। মানে ফ্রিঞ্চের বিভিন্ন প্রজাতি আছে, সেই বিভিন্ন প্রজাতির মধ্যে কিন্তু সেই পাখিগুলোর ঠোঁটের গঠনের কিছু তারতম্য পরিলক্ষিত হয়। যেমন ধরো কুকুর, ঠিক আছে, আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের কুকুর আছে, কিন্তু কি এরা তো সব কুকুর জাতি, কিন্তু এদের মানে এই কুকুর প্রজাতির বিভিন্ন তারতম্য আছে, তাই না? তো এই কুকুরদের দেখতে অন্যরকম। ঠিক আছে, তো এইখানেও ঠিক তাই বলেছে। ফ্রিঞ্চের মধ্যেও এদের মধ্যে যে ফ্রিঞ্চ পাখি এদের মধ্যে ঠোঁটের গঠনের বিশেষ তারতম্য পরিলক্ষিত হয়, কারণ তাদের ঠোঁট বিভিন্ন প্রকার খাদ্য আহরণের জন্য পরিবর্তিত হয়েছে। পরবর্তীকালে তার ভ্রমণকালীন অভিজ্ঞতা এবং নমুনাগুলির ওপর পর্যবেক্ষণ নির্ভর করে তিনি নিজের অভিব্যক্তি সম্পর্কে স্পষ্ট যুগান্তকারী মতবাদ প্রকাশ করেন। ওকে, তার মানে তিনি এই দ্বীপপুঞ্জে পরিভ্রমণ করতে গিয়ে তিনি এক ধরনের পাখি দেখতে পান। সেই পাখির ফিঞ্চ পাখি, সেটাকে কি বলা হয়? ফিঞ্চ পাখি। ঠিক আছে, ওই ফিঞ্চ পাখির বিভিন্ন প্রজাতির মধ্যে তাদের ঠোঁটের একটা তারতম্য পরিলক্ষিত হয়। ঠিক আছে, তো এই ঠোঁটের তারতম্যটা কেন পরিলক্ষিত হচ্ছে, মানে ঠোঁটটা কেন আলাদা আলাদা সমস্ত প্রজাতির ফিঞ্চ পাখির মধ্যে? না, এদের খাদ্য আহরণের জন্যই এরকম পরিবর্তিত হয়েছে। মানে খাদ্য আহরণের জন্য কিন্তু একদিনে এই ধরনের ব্যাপার ঘটেনি। ঠিক আছে, একদিনে যে চেঞ্জ হয়ে গেছে ঠোঁটটা সেটা কিন্তু হয়নি, বা একদিন, এক বছর ধরো, 2 বছর, এইসব হয়নি। এটা কিন্তু বছরের পর বছর ধরে প্রতিটা প্রজন্মে একটু একটু করে চেঞ্জ হতে হতে ঠোঁটটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। একটা সময় একটা প্রজন্মে আমরা গিয়ে দেখতে পাচ্ছি যে এদের ঠোঁটটা কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তারপর বলেছে তার মতবাদকে ডারউইনবাদ বা প্রাকৃতিক নির্বাচনবাদ বলা হয়। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন আসে যে ডারউইনবাদ বা প্রাকৃতিক নির্বাচনবাদ কাকে বলা হয়? তার উত্তরটা কি হবে? ডারউইন তার ভ্রমণকালীন ঠিক এইভাবেই উত্তরটা হবে, কিন্তু ডারউইন তার ভ্রমণকালীন অভিজ্ঞতা ও নমুনাগুলির উপর পর্যবেক্ষণ নির্ভর করে তিনি জীবের অভিব্যক্তি সম্পর্কে স্পষ্ট যুগান্তকারী মতবাদ প্রকাশ করেন। তার এই মতবাদকে ডারউইনবাদ বা প্রাকৃতিক নির্বাচনবাদ বলা হয়। আচ্ছা, এরপর বলা হচ্ছে ডারউইনিজম প্রকৃতিতে বিবর্তন কোন পদ্ধতিতে সংঘটিত হয়। এটা কোন পদ্ধতিতে হবে? ডারউইনিজম প্রকৃতিতে বিবর্তন কোন পদ্ধতিতে সংঘটিত হয় তারই ব্যাখ্যা প্রদান করে। 1859 খ্রিস্টাব্দে ডারউইন অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। যাই হোক, 1859 খ্রিস্টাব্দে ডারউইন অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস of natural selection
নামক গ্রন্থে তার মতবাদ প্রকাশ করে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। কি কোশ্চেনটা? কোশ্চেনটা হচ্ছে ডারউইন কোন গ্রন্থে, ডারউইন তাঁর কোন গ্রন্থে তাঁর মতবাদ অর্থাৎ ডারউইনবাদ প্রকাশ করেন। আচ্ছা, তোমরা এখন পড়াগুলো শুনে যাও। আমি একদম এই যতটা অবধি পড়াবো তার শেষে গিয়ে আমি কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো, তোমাদের সঙ্গে কোশ্চেনগুলো আলাদাভাবে আলোচনা করে দেবো, ঠিক আছে? এখন কোশ্চেন লেখার কোনো প্রয়োজন নেই, আমি যখন দিয়ে দেব তখন সেই কোশ্চেনগুলো খাতায় টুকে নেবে, ওকে? আচ্ছা, এরপর আমরা চলে আসছি ডারউইনবাদের ব্যাখ্যা। এইগুলো কিন্তু তোমাদের এইভাবে আসবে না, ডারউইনবাদ ব্যাখ্যা করো, এইভাবে কিন্তু কখনোই আসে না, ঠিক আছে? কোশ্চেনটা আসবে প্রত্যেকটাই যে কি কি আছে দেখো, হেডিং কি কি আছে দেখো। অত্যধিক হারে বংশবৃদ্ধি, 2 নম্বর বলেছে সীমিত খাদ্য ও বাসস্থান, 3 নম্বর বলেছে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, 4 নম্বর বলেছে ভেদ বা প্রকরণ। আচ্ছা, তারপরে কি 5 নম্বর বলেছে যোগ্যতমের উদ্বর্তন, 6 নম্বর বলেছে প্রাকৃতিক নির্বাচন, আর 7 নম্বর বলেছে নতুন প্রজাতির উৎপত্তি। ওকে, এই যে এতগুলো তোমরা পয়েন্ট দেখলে, হ্যাঁ, এইগুলো কিন্তু তোমাদের কখনোই বলবে না যে তোমরা ডারউইনবাদ ব্যাখ্যা করো, ওকে? ডারউইনবাদ ব্যাখ্যা করো এই কথাটা কখনোই বলবে না। এখানে বলা হবে যে অত্যধিক, ধরো এটা বলা হচ্ছে অত্যধিক হারে বংশবৃদ্ধি কার মতবাদ, ওকে? অথবা হয়তো বলল যে ভেদ বা প্রকরণ কার মতবাদ ব্যাখ্যা করো, তখন এই ব্যাখ্যাটা বলতে হবে। আর ভেদ বা প্রকরণ কার মতবাদ, এটা এর আগে আমরা পড়েছি ল্যামার্কবাদ, ঠিক আছে? এখন আমরা পড়ছি ডারউইনবাদ, অর্থাৎ তোমাদের বলবে যে ভেদ বা প্রকরণ কার মতবাদ, তখন তোমরা এটা বলতে হবে যে ভেদ বা প্রকরণ হলো ডারউইনবাদ বা ডারউইনের মতবাদ, আর তারপর তোমাদের এই ব্যাখ্যাটা মানে এই যে যা লেখা আছে সেটা লিখতে হবে। এবার আমি আসছি এক একটা ব্যাখ্যায়, ওকে? তো চলো শুরু করি। প্রথমটা বলছে যে অত্যধিক হারে বংশবৃদ্ধি, বলছে ডারউইনের মতে অত্যধিক হারে বংশবৃদ্ধি করাই হলো জীবের সহজাত বৈশিষ্ট্য। এর ফলে জ্যামিতিক ও গাণিতিক হারে জীবের সংখ্যা বৃদ্ধি ঘটে। উদাহরণস্বরূপ, একটি স্ত্রী সালমান মাছ বা সলোমন মাছ প্রজনন ঋতুতে মানে হচ্ছে যখন তার ডিম পাড়ার সময় হয়, প্রজনন ঋতুতে প্রায় 3 কোটি ডিম পাড়ে। একটি ঝিনুক একেবারে প্রায় 12 কোটি ডিম্বাণু উৎপাদন করে। ডারউইনের মতে একজোড়া হাতি থেকে উৎপন্ন সকল হাতি বেঁচে থাকলে 750 বছরে হাতির সংখ্যা হবে 1,90,00,000। উল্লেখযোগ্য যে হাতি 12 বছরে একটি সন্তান প্রসব করে। আচ্ছা, এর মানেটা কি? এর মানে হচ্ছে অত্যধিক হারে যদি বংশবৃদ্ধি করা হয় তাহলে কি হয় না, কোনো জীব বা প্রজাতির সংখ্যা তার খাদ্য এবং অন্যান্য সম্পদের ধারণ ক্ষমতার চেয়ে বেশি বৃদ্ধি পাবে, তাই তো? কেননা যদি মানে অনেক বেশি বেশি বাচ্চা উৎপন্ন হয় তাহলে সেই বাচ্চাদের জন্য কি কি প্রয়োজন হয় বলো? সেই বাচ্চাকে বাঁচিয়ে রাখার জন্য কি কি প্রয়োজন হয়? খাদ্যের প্রয়োজন হয়, ঠিক আছে? বাসস্থানের প্রয়োজন হয়, ওকে? তারপরে সেই বাচ্চাদের রোগের ব্যাপার থাকে, নানা রকম আরও অন্যান্য পরিবেশগত সমস্যা থাকে, তাই তো? তো এবার ধরো খাদ্যের সংকট দেখা দিতে পারে, মানে যে যতটুকু খাদ্য আছে সেই ততটুকু খাদ্যতে সমস্ত বাচ্চারা হয়তো সেই খাদ্য খেতে পারলো না, অথবা বাসস্থানের সংকট দেখা দিতে পারে, ঠিক আছে? যে মানে যে জায়গাটা ওদের জন্য রয়েছে সেই জায়গাটায় হয়তো সবাই মিলে একসঙ্গে থাকতে পারলো না। তো এই রকম আরও বিভিন্ন রকমের পরিবেশগত সমস্যা থাকতেই পারে, ঠিক আছে? তো এই রকম সমস্যার মধ্যে যারা মানে বেঁচে থাকতে পারবে, যারা প্রতিযোগিতা করে বেঁচে থাকতে পারবে তারাই থাকতে পারে। আর যারা বেঁচে থাকতে মানে যারা সেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারবে না তারা কি হবে, তারা শেষমেশ হয়তো মরে যাবে। তো দেখো না, তোমাদের চোখের সামনেই একটা ঘটনা ঘটে যে একটা কুকুরের, এটা তো তোমরা দেখো যে কুকুরের প্রচুর বাচ্চা হচ্ছে, তাই না? একটা বিড়ালের প্রচুর বাচ্চা হচ্ছে, তো সেই বিড়ালের সমস্ত বাচ্চা কি বেঁচে থাকে? কুকুরের সমস্ত বাচ্চা কি বেঁচে থাকে? নিশ্চয়ই না, সেটা তোমরা সচক্ষেই দেখো।
তার মানে কি, যে যে বাচ্চাগুলো তাদের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারবে, পরিবেশের খাদ্য খেতে পারবে, প্রতিযোগিতা করে ওদের যে আরও ভাই বোনেরা আছে তাদের সঙ্গে লড়াই করে যদি খাদ্যটা খেয়ে নেয়, হ্যাঁ নিজে খাদ্যটা খেয়ে নেয়, বা বাসস্থান সিলেকশনের ক্ষেত্রে ওরাই বাসস্থানটাকে কবজা করে রেখে দেয়, তাহলে মানে যারা কবজা করে রেখে দেবে তারাই জিতবে, তারাই বেঁচে থাকবে পরবর্তীকালে, আর বাকিরা আস্তে 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 কিন্তু বিলুপ্ত হয়ে যাবে বা মরে যাবে। আচ্ছা, এরপরে 2 নম্বর বলেছে সীমিত খাদ্য ও বাসস্থান। ওই যে আমি এক্ষুনি বললাম কি না, ভূপৃষ্ঠের আয়তন সীমাবদ্ধ হওয়ায় জীবের বাসস্থান ও খাদ্যও সীমিত। মানে ভূপৃষ্ঠ তো আর তার আয়তনের থেকে বেড়ে যাবে না, তাদের এই যে এরা যে এত বেশি বেশি করে জন্মগ্রহণ করছে, তো তার জন্য তো ভূপৃষ্ঠের আয়তন তো বেড়ে যাবে না, ভূপৃষ্ঠের আয়তনও সেম থাকবে, আবার তাতে যে বাসস্থান আর খাদ্য রয়েছে সেগুলোও সীমিত থাকবে, মানে সেগুলো যা আছে তাই থাকবে, সেগুলো তো বেড়ে যাবে না। সেই জন্য এই পয়েন্টটা বলেছে সীমিত খাদ্য ও বাসস্থান। এরপর 3 নম্বর বলেছে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম। আমি কিন্তু এক্ষুনি যে কথাগুলো বললাম সেই কথাগুলোই এখানে আছে। দেখো এখানে বলেছে জীবের জ্যামিতিক ও গাণিতিক হারে সংখ্যা বৃদ্ধি ঘটায় এবং খাদ্য ও বাসস্থান সীমিত থাকায় জীবকে বেঁচে থাকার জন্য কঠিন প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হয়। ডারউইন যাকে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম বলে, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম আখ্যা দিয়েছেন। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই দিয়ে কোশ্চেন আসে যে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম বলতে কি বোঝো। ওকে, আমি কিন্তু সমস্ত কোশ্চেন এখন তোমাদের কিচ্ছু লিখতে হবে না, এখন জাস্ট পড়াচ্ছি, যখন পড়ে যাও বুঝে যাও, যখন আমি এই ভিডিওর লাস্টে আমি তোমাদের কোশ্চেনগুলো সব দিয়ে দেবো, ঠিক আছে। জীবন সংগ্রাম চলে প্রধানত 3 ভাবে। 1 নম্বর বলছে অন্তঃপ্রজাতিক সংগ্রাম, অর্থাৎ নিজ প্রজাতিভুক্ত জীবদের মধ্যে সংগ্রাম। উদাহরণ কি, একই খাদ্য সংগ্রহ করার জন্য 2টি বাঘের মধ্যে সংগ্রাম হয়, তাই তো। আচ্ছা 2 নম্বর আমি পরে বোঝাচ্ছি, এটা আগে পড়ে নিই। 2 নম্বর বলছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম, অর্থাৎ বিভিন্ন প্রজাতিভুক্ত জীবদের মধ্যে সংগ্রাম। উদাহরণ কি, বাঘ ও হরিণের মধ্যে সংগ্রাম। 3 নম্বর হচ্ছে প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম, অর্থাৎ জীবদের খরা, বন্যা প্রভৃতি পরিবেশের সঙ্গে সংগ্রাম করতে হয়, একে প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম বলা হয়। এখানে কি বলেছে, ফুটনোটগুলোও কিন্তু পড়বে অবশ্যই। ডারউইনের থিওরি অস্তিত্বের জন্য সংগ্রাম অনুযায়ী যারা সংগ্রাম করবে তারাই শুধু টিকে থাকবে। আমি কিন্তু এই যে এই পয়েন্টটা বোঝাবার সময় কিন্তু আমি এই কথাটা বললাম, তাই না। আচ্ছা, তাহলে কি হলো, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম 3 প্রকারের হয়। 3 প্রকার কি কি, একটা হচ্ছে অন্তঃপ্রজাতিক, এটা হচ্ছে দেখো এটা আছে, ঠিক আছে, অন্তঃপ্রজাতিক। এটা হচ্ছে আন্তঃপ্রজাতিক, এখানে আছে, এগুলো কিন্তু ভুল করবে না। অন্ত মানে হচ্ছে নিজেদের প্রজাতিভুক্ত, মানে ধরো বাঘ, 2টো বাঘ, ঠিক আছে, 2টো বাঘ সবসময় কম্পিটিশন করে যে তারা কতটা মানে খাবার, মেনলি তো আমরা সমস্ত জীবেরা বেঁচে থাকি কিসের জন্য, খাবার সংগ্রহের জন্য, খাবারটা খাবো সেই কারণেই তো আমরা বেঁচে থাকি, তো সেই কারণেই তো আমাদের এত কিছু, আমরা মানুষ উন্নত জীব, সেই জন্য এই খাবার খাওয়ার জন্য আমরা চাকরি বাকরি এই এত কিছু করছি, তাই না। তো এই বাঘেদের ক্ষেত্রে কি, বাঘেদের ক্ষেত্রে তো এরা শিকার করে, তো 2টো বাঘের মধ্যে কোন বাঘটা একটা শিকারকে ধরে নিয়ে খেতে পারবে সেটা নিয়ে তাদের মধ্যে কম্পিটিশন হয়, সেখানে যে জেতে, দিনের পর দিন যে জেতে সেই টিকে থাকে, ঠিক আছে। তাহলে অন্তঃপ্রজাতিক সংগ্রাম তাকে বলা হয়, ঠিক আছে। আর আন্তঃপ্রজাতিক সংগ্রাম কি, আন্তঃপ্রজাতিক সংগ্রাম ধরো বাঘ আর হরিণ, ঠিক আছে, হরিণ কি করে, হরিণ যাতে বাঘ তাকে খেতে না পারে সেই জন্য হরিণ দৌড়ায়, আর বাঘ কি করে, বাঘ যাতে হরিণকে ধরতে পারে সেই জন্য বাঘ দৌড়ায়। তাহলে এদের দুজনের মধ্যে সংগ্রাম হচ্ছে, তাকে বলা হয় আন্তঃপ্রজাতিক সংগ্রাম। আর আরেকটা সংগ্রাম করে ওরা কি না, প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম। বিভিন্ন ধরনের খরা, বন্যা, এগুলোতে কি হয়, অনেক প্রাণীরা মরে যায়, যারা বেঁচে থাকে তারাই মানে সিলেক্টেড হয় আর কি। হ্যাঁ, প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম, অর্থাৎ জীবেদের খরা, বন্যা প্রভৃতি পরিবেশের সঙ্গে সংগ্রাম করতে হয়, একে প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম বলে। এরপর হচ্ছে ভেদ বা প্রকরণ। ডারউইনের মতে পৃথিবীতে 2টি জীব কখনোই অবিকল একই রকমের হতে পারে না, অর্থাৎ 2টি জীবের মধ্যে কিছু না কিছু পার্থক্য বা ভেদ থাকবেই। এমনকি একই পিতামাতার 2টি সন্তানের মধ্যেই কিছু না কিছু পার্থক্য পরিলক্ষিত হয়।
ডারউইন মনে করতেন যে অবিরত 3 প্রকারের সংগ্রামের ফলে জীবদেহে প্রকরণ বা ভেদ স্পষ্ট হয়, যা প্রজননকালে অপত্যের দেহে সঞ্চারিত হয়ে থাকে এবং পরিশেষে জীবের বৈশিষ্ট্য রূপে প্রতিষ্ঠিত হয়ে থাকে। ডারউইনের ধারণা অনুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র ধারাবাহিক পরিবর্তনই ভিন্ন ভিন্ন প্রজাতির উদ্ভবের জন্য দায়ী। ধরো এটা আমি একটু বলছি, বোঝাচ্ছি। ধরো তোমাদের মধ্যে কেউ 2 জন ভাই বোন, ঠিক আছে? আচ্ছা, 2 জন ভাই বোনের মধ্যে তুমি আর তোমার ভাইয়ের মধ্যে সব গুণ কি একই রকম? তা তো হতে পারে না। তো তোমার মা বাবার থেকে তুমি এক রকমের গুণ পেয়েছো আর তোমার নিজস্ব কিছু গুণ আছে। ঠিক একই রকমভাবে তোমার মা বাবার থেকে তোমার ভাই কিছু গুণ পেয়েছে, গুণ অথবা দোষ যে কোনো হতে পারে কিন্তু, ঠিক আছে? গুণ অথবা দোষ পেয়েছে এবং তার নিজস্ব কিছু গুণ বা দোষ আছে, তাই তো? তাহলে এবার ধরো এরকম একটা আঁকা আছে, ঠিক আছে? এটা হচ্ছে মা বাবার কিছু গুণাবলী বা দোষ সব কিছুই তোমাদের মধ্যে সঞ্চারিত হবে, ঠিক আছে? তো এখন এই যে ধরো এটা তুমি, এটা তোমার ভাই, ঠিক আছে? এখন কথা হচ্ছে এইখানে তোমার মা বাবার থেকে কিছু গুণ বা দোষ আসছে তোমার কাছে, আর তোমার নিজস্ব কিছু গুণ বা দোষ আছে। তাহলে সেটা মিলেমিশে একাকার হয়ে তোমার যখন সন্তান হবে, তাহলে সেই গুণ দোষগুলো তোমার সন্তানের মধ্যে সঞ্চারিত হবে, তাই তো? তোমার যখন সন্তান হবে তাহলে তোমার যে পার্টনার, তার যে সন্তান হবে, তার গুণ বা দোষ একসঙ্গে মিলেমিশে এইখানে আর এইখানে, ধরো 2 ভাই বোন হলো, হ্যাঁ, তো এখানে সেটা বর্তাবে, আবার তাদের নিজস্ব কিছু গুণ বা দোষ থাকবে, তাহলে সেটা আবার সঞ্চারিত হবে তাদের সন্তানের কাছে। এইভাবে চলতে থাকবে, চলতে একটা প্রজন্মে দেখা যাবে যে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট একটা প্রজন্ম সৃষ্টি হয়েছে, যার মধ্যে এই যে মা বাবা রয়েছে, এই মা বাবার বেশিরভাগ যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু আর এদের মধ্যে নেই। এখানে যে প্রজন্মটা সৃষ্টি হলো সেইখানে কিন্তু এই মা বাবার বৈশিষ্ট্যগুলো খুব একটা এদের মধ্যে দেখা যাবে না। তাহলে তার মানে কি হলো, এই বিভিন্ন প্রজন্ম পরে এমন একটা প্রজন্ম এলো যেখানে কিনা এই ভেদ বা প্রকরণ সৃষ্টি হলো। ভেদ মানে কি, মানে এদের সঙ্গে এদের কোনো মিল নেই। ওকে, এটাই বলা হচ্ছে। এই যে এখানে বলেছেন, তাহলে ডারউইন মনে করতেন যে অবিরত 3 প্রকারের সংগ্রামের ফলে, 3 প্রকারের সংগ্রাম মানে এই যে আন্তঃপ্রজাতিক সংগ্রাম, প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম, ঠিক আছে? এদের সঙ্গে এই অবিরত 3 প্রকারের সংগ্রামের সঙ্গে জীবদেহে প্রকরণ বা ভেদ স্পষ্ট হয়, যা প্রজননকালে অপত্যের দেহে সঞ্চারিত হয়ে থাকে এবং পরিশেষে জীবের বৈশিষ্ট্য রূপে প্রতিষ্ঠিত হয়ে থাকে। ডারউইনের ধারণা অনুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র ধারাবাহিক পরিবর্তনই ভিন্ন ভিন্ন প্রজাতির উদ্ভবের জন্য দায়ী। আচ্ছা, এর পরেরটা হচ্ছে 5 নম্বর, বলছে যোগ্যতমের উদ্বর্তন। ডারউইনের মতে জীবন সংগ্রামে লিপ্ত জীবগুলির মধ্যে যাদের দেহে ছোট ছোট সহায়ক অভিযোজনমূলক বৈশিষ্ট্য এসে যায়, তারাই কিন্তু জীবন সংগ্রামে জয়ী হয় এবং বেঁচে থাকার অধিকারী হয়। অন্যরা কালক্রমে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। জীবন সংগ্রামে এই উত্তরণকে যোগ্যতমের উদ্বর্তন বলা হয়। এখান থেকে যে কোশ্চেনটা আসে, যোগ্যতমের উদ্বর্তন কাকে বলে, এটি কার মতবাদ, ব্যাখ্যা করো। ওকে, আচ্ছা, তাহলে কি হলো, আমি ওই যে দেখো এখানে যা আমি বলছি না, সবই হচ্ছে যোগ্যতমের উদ্বর্তনের কথাই বলছি। উদ্বর্তন মানে যোগ্যতম, যে সমস্ত কিছু জয় করে নিজে জয়ী হবে, তারাই কিন্তু পরবর্তীকালে এই পৃথিবীতে বেঁচে থাকবে, আর বাকিরা যারা লড়াই করে বা সংগ্রামে পরাজিত হবে, তারা কিন্তু পৃথিবী থেকে আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাবে। এরপর 6 নম্বর বলেছে প্রাকৃতিক নির্বাচন। ডারউইন তত্ত্বের এই প্রতিপাদ্যটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রাকৃতিক নির্বাচনের একটা এই মোটা করে লেখা আছে, সেইটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করতে হবে। সেই মুখস্থটাই কিন্তু লিখতে হবে, যে প্রাকৃতিক প্রক্রিয়ায় অনুকূল ভেদ বা অভিযোজনমূলক ভেদ সমন্বিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় অধিক সুযোগ সুবিধা ভোগ করে, তাকে প্রাকৃতিক নির্বাচন বলে।
বলছে যে প্রাকৃতিক প্রক্রিয়ায় অনুকূল ভেদ বা অভিযোজনমূলক ভেদ সমন্বিত জীবেরা, মানে এই যে অনুকূল ভেদ বা অভিযোজনমূলক ভেদ, এটা যাদের মধ্যে হয়ে যাবে, ওই লড়াই করতে করতে যেটা এই জিনিসটা যারা আয়ত্ত করে ফেলবে তারাই কিন্তু প্রতিযোগিতায় বেঁচে থাকবে বা প্রতিযোগিতায় জয়ী হবে, ঠিক আছে? আর তারাই কিন্তু বেঁচে থাকবে। নিশ্চয়ই যারা বেঁচে থাকবে তারাই অধিক সুযোগ সুবিধা ভোগ করবে, আর যারা পরাজিত হবে তাদেরকে আরো দমন করে যারা প্রতিযোগিতায় জয়ী হচ্ছে তারা উঠে আসবে, তাই তো? এরকমই হয়ে আসে, এটা মানুষদের ক্ষেত্রেও কিন্তু হয়, এটা খুব ভালো করে জানো, তাই তো? আচ্ছা, অনুকূল ভেদ সমন্বিত জীবেরা প্রকৃতি দ্বারা নির্বাচিত হলে অধিক সংখ্যায় বেঁচে থাকে এবং অধিক হারে বংশবৃদ্ধি করে। অপরপক্ষে প্রতিকূল ভেদ সমন্বিত জীবেরা, প্রতিকূল মানে যে জীবেরা পরিবেশটাকে গ্রহণ করতে পারেনি বা মেনে নিতে পারেনি, তারা কি হয়, জীবেরা প্রকৃতি দ্বারা নির্বাচিত হয় না বলে পরাজিত সৈনিকের মতো ধীরে ধীরে অবলুপ্ত হয়। 7 নম্বর বলেছে নতুন প্রজাতির উৎপত্তি। একটি বিশেষ জীবগোষ্ঠীর মধ্যে অনুকূল প্রকরণগুলি পুঞ্জীভূত হওয়ায় উদ্বংশীয় জীব ও উত্তর পুরুষের মধ্যে বৈসাদৃশ্য অনেক বেশি হয় এবং কালক্রমে একটি নতুন প্রজাতির উদ্ভব হয়। বিবর্তনের ফলস্বরূপ জীবজগতে নতুন প্রজাতির জন্ম হয়। আচ্ছা, যেটুকু পড়ালাম তার মধ্যে থেকে যে কোশ্চেনগুলো হতে পারে সেই কোশ্চেনগুলো আমি দিয়ে দিয়েছি। দেখো, 1 নম্বর বলেছি ডারউইনবাদ বা প্রাকৃতিক নির্বাচনবাদ কাকে বলে। 2 নম্বর, ডারউইনবাদ কোন গ্রন্থে প্রকাশিত হয়। ডারউইনবাদটা একটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে। আচ্ছা, 3 নম্বর, অত্যধিক হারে বংশবৃদ্ধি কার উক্তি, ব্যাখ্যা করো। এগুলো কিন্তু সবকটাই আমি ব্যাখ্যা, মানে ওনার যে মতবাদগুলো সম্বন্ধে এগুলো কিন্তু সবকটাই ব্যাখ্যা বা সংক্ষেপে লেখা, এইভাবেই কিন্তু করতে হবে। ব্যাখ্যার সঙ্গে অবশ্যই উদাহরণ দিতে হবে। আমি যা যা বলেছি সেখান থেকে কিন্তু, মানে পড়ানোটা ভালো করে শুনবে, সেখান থেকে কিন্তু উদাহরণগুলো লিখে নিতে হবে, ওকে? আচ্ছা, 3 নম্বর হচ্ছে অত্যধিক হারে বংশবৃদ্ধি কার উক্তি, ব্যাখ্যা করো। 4 নম্বর হচ্ছে সীমিত খাদ্য ও বাসস্থান কার উক্তি, ব্যাখ্যা করো। 5 নম্বর হচ্ছে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কার উক্তি, ব্যাখ্যা করো। 6 নম্বর হচ্ছে ভেদ বা প্রকরণ কার উক্তি, ব্যাখ্যা করো। 7 নম্বর যোগ্যতমের উদ্বর্তন কার উক্তি, ব্যাখ্যা করো। 8 নম্বর হচ্ছে প্রাকৃতিক নির্বাচন কার উক্তি, ব্যাখ্যা করো। 9 নম্বর হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি কার উক্তি, ব্যাখ্যা করো। আর 10 নম্বরে আরেকটা প্রশ্ন প্রথম থেকে আমি বাদ দিয়ে গেছি, সেটা হচ্ছে ডারউইন যে জাহাজে ভ্রমণ করেছিলেন তার নাম কি, ওকে? সেটা হচ্ছে, দেখো এই যে 1831 থেকে 1835 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি HMS বিগল নামক জাহাজে প্রকৃতিবিদ হিসেবে আটলান্টিক মহাসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন এবং পর্যাপ্ত নমুনা সংগ্রহ করেন। এটা লিখলেই চলবে। আর 11 নম্বর কোশ্চেন হচ্ছে ডারউইন মূলত কোন দ্বীপপুঞ্জ পরিভ্রমণ করেন। এর আনসারটা হচ্ছে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ। দেখো, পেন্সিল দিয়ে স্কোয়ার করা যে জায়গাটা রয়েছে সেখানেই রয়েছে আনসারটা। আচ্ছা, এখানে যে ব্যাখ্যা করার ব্যাপারটা রয়েছে, শুধুমাত্র মানে ব্যাখ্যা করলেই কিন্তু হবে না, তার মধ্যে যে উদাহরণগুলো আছে যেগুলো আমি আলোচনা করে দিলাম সেগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, ঠিক আছে? উদাহরণ কিন্তু দিতেই হবে, ওকে? এরপর তোমাদের অনুশীলনী থেকে আমি কিছু মানে যতটুকু আমি পড়ালাম ততটুকুর মধ্যে যে কোশ্চেনগুলো আমি পেয়েছি সেই কোশ্চেনগুলো একটু আলোচনা করে দিই। প্রথম কোশ্চেন হলো যোগ্যতমের উদ্বর্তন কথাটির সমর্থক কে। কোনটা হবে যোগ্যতমের উদ্বর্তন? এখানে ডারউইন, ল্যামার্ক, ডি ভ্রিস, স্পেন্সার, ডারউইন হবে। দেখো, এখানে 5 নম্বরের কোশ্চেনটা বলেছে ডারউইন তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়টি কি। কোনটা হবে না, সি হচ্ছে প্রাকৃতিক নির্বাচন, ওকে? আচ্ছা, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কার মতবাদ, কার না ডারউইনের। আচ্ছা, এরপর চলে যাও 14 নম্বরটায়। নিচের কোনটি ডারউইন মতবাদের বক্তব্য নয়, ঠিক আছে? অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, জীবন সংগ্রাম, প্রকরণ, প্রাকৃতিক নির্বাচন। এখানে BCD তিনটেই হচ্ছে ডারউইনবাদ, এক্ষুনি আমরা পড়েছি, ঠিক আছে? তাহলে কোনটা নয়, কোন বক্তব্যটা নয়, এটা হচ্ছে এ হবে, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। এটা হচ্ছে ল্যামার্কের মতবাদ। আচ্ছা, এরপর চলে আসো 17তে। এটা কিন্তু এসেছিল মাধ্যমিক পরীক্ষা 23-এ, ঠিক আছে? এই 17 নম্বরটা এসছে মাধ্যমিক পরীক্ষা 20-তে। দেখো, এটা একটুখানি অন্যভাবে দিয়েছে।
খুব মানে এইগুলোকে একটু বুদ্ধির কোশ্চেন বলে। এটা তোমরা যদি বইটা ভালো করে পড়ো তাহলেই কিন্তু বুঝতে পারবে। আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। পার্থেনিয়াম হচ্ছে এক প্রকারের উদ্ভিদ, ঠিক আছে। এইটা যেখানে জন্মায় সেখানে কিন্তু নানা ধরনের দেশীয় প্রজাতি, আর এটা কিন্তু একটা বহিরাগত প্রজাতি, মানে ইন্টারন্যাশনাল প্রজাতি, ঠিক আছে, বিদেশীয় প্রজাতি। এটা যেখানে জন্মায় সেখানে যে আমাদের যে দেশীয় প্রজাতিগুলো সেখানে কিন্তু অনেক উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্ত করো। কোনটা হবে বলো তো? এ বলেছে অন্তঃপ্রজাতি সংগ্রাম, বি হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম, সি হচ্ছে পরিবেশের সঙ্গে সংগ্রাম, ডি হচ্ছে নতুন প্রজাতি সৃষ্টি। এটা হবে আন্তঃপ্রজাতি সংগ্রাম। কেন আন্তঃপ্রজাতি সংগ্রাম কি বলেছে দেখো, আন্তঃপ্রজাতি সংগ্রামটা বলেছে বিভিন্ন প্রজাতিভুক্ত জীবদের মধ্যে সংগ্রাম, যেমন বাঘ ও হরিণের মধ্যে। মানে দেখো, বাঘ আর হরিণ দুজনেই কিন্তু পশু, ঠিক আছে, কিন্তু দুজনে কিন্তু দুটো প্রজাতির। ওকে, তো ঠিক এখানে কি বলছে? এখানে বলছে যে এটা হচ্ছে একটা বিদেশীয় প্রজাতি, এটা হচ্ছে একটা দেশীয় প্রজাতি, ঠিক আছে। বিদেশীয় প্রজাতি আর দেশীয় প্রজাতির মধ্যে যে সংগ্রামটা, মানে এ বেঁচে থাকছে, বাকি কিন্তু কেউ বেঁচে থাকছে না, তাহলে এটাকে বলা হয় আন্তঃপ্রজাতির মধ্যে সংগ্রাম। এটা যদি দুটো বিদেশীয় গাছের মধ্যে মানে উদ্ভিদের মধ্যে সংগ্রাম হতো তাহলে এটা হতো অন্তঃপ্রজাতি সংগ্রাম, অথবা দুটো যদি দেশীয় প্রজাতির মধ্যে সংগ্রাম হতো তাহলে সেটাকে বলা হতো অন্তঃপ্রজাতি সংগ্রাম। ওকে, তাহলে এটার উত্তরটা হবে আন্তঃপ্রজাতি সংগ্রাম। এরপরে এখানে আর কিছু নেই। চলে আসছি 27 নম্বর। নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতির সংগ্রাম? এটা কিন্তু 18 সালে এসেছিল। আচ্ছা দেখো, এখানে বলেছে 4টে অপশান দিয়েছে। শকুন ও হায়নার মধ্যে সংগ্রাম, 2 নম্বর বলছে ঈগল ও চিলের মধ্যে সংগ্রাম, 3 নম্বর হচ্ছে পুকুরে রুই মাছের মধ্যে সংগ্রাম, 4 নম্বর বলেছে বক ও মাছরাঙার মধ্যে সংগ্রাম। কোনটা হবে? সি হবে, কারণ এটা বলেছে অন্তঃপ্রজাতি। অন্তঃপ্রজাতি মানে হচ্ছে এই যে একটা পুকুরের মধ্যে বিভিন্ন রুই মাছের মধ্যে সংগ্রাম হচ্ছে। এখানে কিন্তু বলেছে রুই মাছেদের মধ্যে সংগ্রাম, অর্থাৎ একই প্রজাতির দুটো মাছের মধ্যে সংগ্রাম হচ্ছে। এটা কিন্তু একটা রুই মাছ একটা অন্য কোনো মাছের কথা বলা হয়নি। ওকে, যদি ওটা বলা হতো তাহলে ওটা হতো আন্তঃপ্রজাতি সংগ্রাম, ঠিক আছে। কিন্তু এখানে বলেছে অন্তঃপ্রজাতি সংগ্রাম, তাহলে এটা উত্তরটা হবে সি। এরপর আমরা অতি সংক্ষিপ্ততে চলে আসি। এর মধ্যে আর কিছু নেই, মানে যতটুকু পড়িয়েছি তার মধ্যে এর মধ্যে আর কিছু নেই। আচ্ছা, এরপর রয়েছে এখানে 7, ডারউইনের গ্রন্থের নাম কি? আমি যে কোশ্চেনগুলো লিখিয়েছি সেখানে লিখে দিয়েছিলাম, সেটার মধ্যে এই কোশ্চেনটা ছিল কি হবে? অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এটা হচ্ছে ডারউইনের গ্রন্থের নাম। ওকে, আচ্ছা, এরপরে আছে 9 নম্বর আছে প্রাকৃতিক নির্বাচন কার মতবাদ? কার মতবাদ? ডারউইনের মতবাদ। ওকে, এরপরে চলে যাচ্ছি 11। ডারউইন যে জাহাজে করে ভ্রমণ করেছিলেন তার নাম কি ছিল? এই প্রশ্নটা আমি লিখিয়েছি, কি ছিল? HMS বিগল, তাই তো? এটা আমি কিছুক্ষণ আগেই দেখিয়েছি। 12 নম্বরে রয়েছে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, কার মতবাদ? কার মতবাদ? না ডারউইনের মতবাদ। এখানে আর কিছু নেই। আচ্ছা, আবার চলে যাও, এই যে 37 নম্বর, সত্য মিথ্যা বলেছে। ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে। হ্যাঁ, এটা তো ডারউইন তো বলেছেন, তাহলে এটা হবে সত্য, ঠিক আছে। এইটা 40, প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য। এই যে এখানে কি লেখা আছে? তার মতবাদকে ডারউইনবাদ বা প্রাকৃতিক নির্বাচনবাদ বলা হয়। তার মানে এখানে যেটা দেখলাম, প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য, এটা সত্য হবে। ওকে, আচ্ছা, এখানে আর কিছু নেই। চলে যাচ্ছি পরের পেজে। এবার চলে এসো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নে। দেখো 7 নম্বরটা রয়েছে, প্রাকৃতিক নির্বাচনবাদ কাকে বলে? খুব ভালো করে বুঝিয়েছি, সেটা লিখবে। 8 নম্বর বলেছে ভেদ বা প্রকরণ কাকে বলে? এটাও বলা হয়েছে। আচ্ছা, এইখানে আর কিছু নেই। চলে এসো এদিকে। এই যে এটা কিন্তু ওই পুরোটা তোমাকে দিয়েছে, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন খুব কম আসে, কিন্তু এই ধরনের কোশ্চেন বড় কোশ্চেনে হয়তো কোনো বছর দিতেও পারে,
আবার নাও দিতে পারে। ওকে, কিন্তু এইটা তো তোমাদের পড়তেই হবে, সবই তো একসঙ্গে পড়তে হবে। কাজেই যদি এটা কখনো চলে আসে তাহলে সমস্ত এই যে মতবাদগুলো আছে, এই যে সমস্ত মতবাদগুলো যে আমি পড়ালাম সবকটা মতবাদই দিতে হবে, আর তার সঙ্গে কিছু কিছু করে ব্যাখ্যা করে ফেলতে হবে। ওকে, আচ্ছা, এরপর চলে আসি পরের কোশ্চেনে। 7 নম্বর দেখো বলেছে ডারউইনের অস্তিত্বের জন্য সংগ্রাম এবং প্রাকৃতিক নির্বাচন মতবাদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই ধরনের কোশ্চেন আসবে, সব একসঙ্গে হয়তো আসবে না, কিন্তু এই ধরনের কোশ্চেন এরকম 2-3টে একসঙ্গে দিয়ে দেবে, দিয়ে তোমাকে বলবে সংক্ষেপে আলোচনা করো। আলোচনা করো মানে ব্যাখ্যা করো, সঙ্গে উদাহরণ দাও। ওকে, আচ্ছা, যেগুলো আমি পড়িয়ে এসছি সেইভাবে লিখে দিতে হবে। 17 নম্বর বলছে প্রকরণ বলতে কি বোঝো, যোগ্যতমের উদ্বর্তন সম্পর্কে ডারউইনের ধারণা কি ছিল। দেখো, প্রকরণ বলতে কি বোঝো আর যোগ্যতমের উদ্বর্তন, যে ভেদ বা প্রকরণ ওটা বলতে হবে, আর যোগ্যতমের উদ্বর্তন এই দুটো সম্বন্ধে তোমাকে বলতে বলেছে। ঠিক আছে, এরপর চলে আসো 20-তে বলেছে ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের নিম্নলিখিত 3টি বিষয় আলোচনা করো। কি না, অত্যধিক হারে বংশবৃদ্ধি, ওই যে প্রথমটা। ওকে, প্রকরণের উদ্ভব মানে ওই যে ভেদ বা প্রকরণ। ঠিক আছে, আর তারপর হচ্ছে প্রাকৃতিক নির্বাচন বলতে এইটা, এই যে প্রাকৃতিক নির্বাচন, এই 3টে সম্বন্ধে তোমাদের বলতে বলেছে। ওকে, তাহলে যতটুকু পড়ালাম ততটুকুর মধ্যে আমি কিন্তু সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করে দিলাম। যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও। তো আজ এই অবধি ভিডিওটা শেষ করলাম। পরবর্তী সময় আমি পরবর্তী পড়াগুলো তোমাদের দিয়ে দেবো।